আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকের লাইভটি দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের গতকালকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে রায়টা হয়েছে, একটা ঐতিহাসিক রায়। ওই রায়ের উপরে ভিত্তি করে আমার কিছু মূল্যায়ন। আমি শিরোনাম দিয়েছি স্বৈরাচারিণীর ফাঁসি, আওয়ামী লীগের বিলুপ্তি, ভবিষ্যতের শিক্ষা, ভারতের ভূমিকা ও আমার মূল্যায়ন। স্বৈরাচারিণীর ফাঁসির আদেশ তো আমাদের দেশের আদালত দিয়েছে, কিন্তু এই আদালতের ফাঁসির আদেশের ব্যাপারে স্বৈরাচারিণী ডাইনি বুড়ি শেষ হাসিনা ও কি বলছে, এটা ক্যাঙ্গারু কোর্টের একটা রায় হয়েছে। আমার পক্ষে যে আইনজীবী ছিল তাকে আমি চিনি না, আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, আরো অনেকগুলো কথা সে বলছে। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি, তাহলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আদালতে তার উপস্থিতি, তাকে আত্মসমর্পণ করার জন্য বলা, এগুলো কি ছিল? অবশ্যই তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু সে আত্মপক্ষ সমর্থনের এই সুযোগকে গ্রহণ করেনি। প্লাস পাশাপাশি এখানে একটা কথা না বললে নয়, যে বাংলাদেশের ইতিহাসে যতগুলো রাজনৈতিক দল আছে, ছিল এবং এখনো আছে, সকল রাজনৈতিক দলের ভিতরে আন্দোলনে, অবরোধে, হরতালে, ভাঙচুরে, দাবি আদায়ে আওয়ামী লীগের ধারে কাছে কোনো দল এই বাংলাদেশে ছিল না, এখনো নাই। কিন্তু তাদের নেত্রীর যে ফাঁসি হলো, এই ফাঁসি হওয়ার পরে তারা কিন্তু কোথাও এর বিপক্ষে একটা মিছিলও বের করতে পারেনি। এটাই আওয়ামী লীগের বিলুপ্তির একটা প্রমাণ। ইতিপূর্বে বিক্ষোভে, বিদ্রোহে বাংলাদেশে এরশাদের পতন হয়েছে, দেশ ছেড়ে যায়নি, জেলখানায় গিয়েছিল। খালেদার পতন হয়েছে হাসিনার আন্দোলনে, খালেদাও দেশ ছেড়ে যায়নি, মামলায় জর্জরিত হয়েছে। যদি হাসিনা দেশ ছেড়ে না যাইতো, তাহলে তার যাবজ্জীবন হতো বা ফাঁসি হতো, যাই হতো না কেন, তার দলটা বিলুপ্ত হতো না। সে নিজেই তার দলকে বিলুপ্ত করার একটা ব্যবস্থা করছে। তারা তো কথায় কথায় বলে যে বঙ্গবন্ধুর শিক্ষা ছিল লড়াই করা, লড়াই করে অধিকার আদায় করতে হবে। আসলে কি বঙ্গবন্ধুর শিক্ষা লড়াই করা ছিল? না। এটা দীর্ঘ 17টা বছর, 16টা বছর একপাক্ষিক ভাবে চাপাবাজির মাধ্যমে, মিথ্যা কথার মাধ্যমে এটা আমাদেরকে বলা হয়েছে যে বঙ্গবন্ধুর আদর্শ ছিল লড়াই করা, তার আদর্শে লড়াই করতে হবে। বাস্তবতা হলো যে বঙ্গবন্ধুর আদর্শ ছিল দুইটি মৌলিক ভাবে, একটা হলো চাপাবাজি করা, আর একটা হলো সুটকেস নিয়ে পলায়ন করা। আপনাদের নেত্রী আওয়ামী লীগের ভাই এবং বোনেরা, ছাত্রলীগ, যুবলীগের ভাই এবং বোনেরা, আপনাদেরকে বলতেছি, আপনাদের নেত্রী তো আপনাদেরকে বঙ্গবন্ধুর আদর্শে চলতে বলেন, তা আমিও আপনাদেরকে বঙ্গবন্ধুর আদর্শকে গ্রহণ করতে বলতেছি। চাপাবাজি করেন, যেটা করেই যাচ্ছেন, তার কন্যারাও করতেছে। আর সুটকেস নিয়ে পালায়ন। 25শে মে 1971, 25শে মার্চ না 25শে মে, সরি 25শে মে 1971 সুটকেস নিয়ে এসে পালায়ন করেছিল। তার বাবার আদর্শকে খুব ভালোভাবে রপ্ত করছে তার দুই কন্যা, শেখ হাসিনা এবং শেখ রেহানা। তারা কিন্তু 5ই আগস্ট সুটকেস নিয়ে পালাই গেছে, বাবার শিক্ষা। তারা কিন্তু চাপাবাজি করে যাচ্ছে, তার বাবার শিক্ষা কিন্তু তারা গ্রহণ করছে। এখন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যে ভাইয়েরা আছেন, হয় দল ছাড়েন, প্রকাশ্যে ঘোষণা দিয়ে তওবা করেন, আর তা না হলে আপনাদের নেতার আদর্শ সুটকেস নিয়ে পালন করেন। এছাড়া আমার আর কিছু বলার নাই। জনাব মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনি আদালতে জজ সাহেবকে উদ্দেশ্য করে বলছিলেন যে, জজ সাহেব, আমার একটা অনুরোধ, এই আদালতটাকে বন্ধ করবেন না, এই আদালতটা যেন রানিং থাকে। বাতাস পরিবর্তনের পরে এই আদালতে শেখ হাসিনার ফাঁসি হবে। সেটাই হয়েছে। মাজলুমের দোয়া কখনো বিফলে যায় না, এটা তার একটা প্রমাণ। অনেক আলেমের বদদুয়া, অনেক মাজলুমের বদদুয়া, অনেক সন্তান হারা এরকম পিতামাতার বদদুয়া, পিতামাতা হারা সন্তানের বদদুয়া, স্বামী হারা স্ত্রীর বদদুয়া, ধর্ষিতা স্ত্রীর স্বামীর বদদুয়া, এগুলো কখনো বৃথা যেতে পারে না।
এবং বৃথা যায়নি। আর ভারত অলরেডি সুন্দর করে একটা বিবৃতি দিয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইংরেজিতে, বিদেশ মন্ত্রক বলে ওরা যেটাকে আর কি। যে বিবৃতিটা আমি আমার মতো করে অনুবাদ করে আমার টাইম লাইনে তার ইংরেজি বিবৃতি সহ ওটাকে আমি পোস্ট করছি, আপনারা অনেকে দেখছেন, যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। যে বিবৃতিতে ভারত স্পষ্টভাবে এই রায়ের জন্য এই সরকারকে ধন্যবাদ জানাইছে এবং এই রায়ের জন্য কৃতজ্ঞতা জানাইছে। এর অর্থ ভারত পরোক্ষভাবে এটা বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশ সরকার যদি উপযুক্তভাবে চাপ প্রয়োগ করতে পারে তাহলে তারা শেখ হাসিনাকে ফেরত দিলেও দিতে পারে, এটা বুঝাই দিয়েছে। কারণ এই রায়ের কারণে যেহেতু ধন্যবাদ জানাইছে, সেহেতু ভারতের বিবৃতি এই দিকটা ইঙ্গিত করে। কিন্তু এই রায়ের পরে বিএনপি, শহীদ জিয়ার বিএনপি না, আগে বলতেছি, শহীদ প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমান, তাকে আমি আজও ভালোবাসি এবং ওই আদর্শের বিএনপি থাকলে সেই বিএনপিকে আজও আমি ভালোবাসতাম। সেই আদর্শের বিএনপি নাই, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এখন আর নাই, এখন বিএনপি হয়ে গেছে বাংলাদেশ নেকেড পার্টি, অথবা হাসিনার ভাষায় বললে বাংলাদেশ নালিশ পার্টি, এরকম হয়ে গেছে। এই বিএনপির কয়েকজন নেতা নেত্রী, হাসিনার ফাঁসি হয়েছে, তারা খুব কষ্ট পাইছে। তার ভিতরে অন্যতম ফাজা পাগলা অ্যাডভোকেট ফজলুর রহমান, ভুয়া মুক্তিযোদ্ধা। এই ফাজা পাগলা সে বলতেছে যে এই যে বিচার হয়েছে একটা মাত্র রিটের মাধ্যমে সব শেষ হয়ে যাবে, সব খারিজ হয়ে যাবে, এবং তারা ক্ষমতায় গেলে এই কোর্টকে সে রাখবে না। ফাজা পাগলা এটা বলছে। এরপরে যদি বিএনপি এর মনোনয়ন বহাল রাখে, তাহলে দেশের জনগণ বিবেচনা করবে যে এই বিএনপিকে তারা ভোট দিবে কিনা, এই বিএনপিকে তারা সাপোর্ট করবে কিনা। এরপরে যে আমাদের আইন উপদেষ্টা, যিনি আমাদেরকে আইন শেখাবেন, বড় বড় কথা বলেন, তার শাশুড়ি আম্মা অভিনেত্রী মেহের আফরোজ শাওন, এইটা এই মানে কোন বিশেষণে বিশেষায়িত করবো, সেই বিশেষণটা আমার মুখে যেটা আসতেছে সেটা আমার মুখে সাজে না, এমন একটা বিশেষণ আসতেছে এর ব্যাপারে। এই নষ্টা ভরসা চরিত্রহীনা এই মহিলা, সে 32 নম্বর ভাঙ্গা নিয়ে কত মায়া কান্না, যে ওখান থেকে চেতনার এরকম ভাবে বিচ্ছুরণ হয়, সেটা সারা দেশে ছড়িয়ে পড়ে, ওখানে যারা ভাঙতে গেছে তারা সব রাজাকারের বাচ্চা, এই জাতীয় কথা বলছে। আইন উপদেষ্টা 32-এর বিরোধিতা যারা করতেছে তারা যদি রাজাকারের বাচ্চা হয়, আমরাও তো করতেছি, তাহলে আমাদের সকলের বিচার করেন, লক্ষ লক্ষ জনতার বিচার করেন। আর যদি এটা না পারেন তাহলে আপনার শাশুড়ি আম্মার বিচার করেন। আপনারাই তো বলেন আইন অন্ধ হয়, আইন সকলের জন্য সমান, একটু প্রয়োগ করে দেখান না, দেখি কেমন পারেন। পারবেন না আপনি, এটা আপনার দ্বারা সম্ভব না। কেননা আপনি আপনার বউয়ের গোলাম, এই জন্য আপনি পারবেন না। আর এরপরে রয়ের কাছে ধরা আছেন, আওয়ামী লীগের কাছে বিভিন্ন দিক থেকে ধরা আছেন, বিএনপির কাছে ধরা আছেন, পারবেন না আপনি জানি, কিন্তু এরপরও এটা দাবি করতেছি এই ব্যবস্থাটা করেন। এরপরে আরেকটা কথা বলি, একটা প্রসঙ্গ, যে আমাদের বাংলাদেশে বিশ্ববিখ্যাত দায়ী ডক্টর জাকির নায়েক যখন আসতে চাইলেন, তখন ভারতের আদালতের মামলার একজন আসামি মাত্র, ভারতের আদালতের মামলার একজন আসামি মাত্র, যার ব্যাপারে এখনো পর্যন্ত কোনো রায় হয় নাই, এখনো পর্যন্ত কোনো অপরাধ প্রমাণিত হয় নাই, সে বাংলাদেশে আসতে গেছে। ভারত সরকার বলতেছে সে বাংলাদেশে আসলে তাকে তুলে দিতে হবে ভারতের হাতে। তাহলে আমাদের যাবতীয় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে যে আদালত রায় দিল, এমনকি বহির্বিশ্ব থেকে একাধিক আইনজীবী যে বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল, জাতিসংঘের এরকম ভাবে পর্যবেক্ষক দল যে বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল, সেই বিচার কার্যে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে এখনো পর্যন্ত ভারত কেন তুলে দিচ্ছে না? কেন দিবে না? দিতেই হবে যদি আমাদের রাষ্ট্র এই ব্যাপারে, আমাদের যারা সরকারের দায়িত্বে আছে তারা এই ব্যাপারে জোরালো পদক্ষেপ নিতে পারেন। তবে আমার বিশ্বাস
ভারত কখনো শেখ হাসিনাকে তুলে দিবে না। কেন তুলে দিবে না? তার কারণ হলো, যদি এক শেখ হাসিনাকে তুলে দেয় তাহলে স্থায়ী ভাবে লেন্দুক দর্জি মার্কা, শেখ হাসিনা মার্কা এই বিশ্বাসঘাতক মীর জাফর তৈরির রাস্তা তাদের বন্ধ হয়ে যাবে। কেউ তাদের উপরে আস্থা রাখবে না। নতুন কোন মীর জাফর, নতুন কোন শেখ হাসিনা, নতুন কোন লেন্দুক দর্জি ওদের সঙ্গে হাত মিলাবে না। সুতরাং ওদের এই লেন্দুক দর্জি বা শেখ হাসিনার মতন লোককে ওদের প্রয়োজন। এই জন্য শেখ হাসিনাকে আমাদের হাতে তুলে দিবে না। কিন্তু ইন্টারপোলের মাধ্যমে যদি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, পুরো বাংলাদেশটা যখন ওদের হাতছাড়া হওয়ার মতো অবস্থায় চলে আসবে, বাংলাদেশ সরকার যখন পর্যাপ্ত পরিমাণে চাপ দিবে, তখন এই বাংলাদেশকে হাতছাড়াও তারা করবে না। তাহলে তারা করবে এটা কি? তারা যে কাজটা করবে, এটা আমার বিশ্বাস, এটা অতি দ্রুত দেখতে পাবেন। সর্বোচ্চ রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরে, যে রাজনৈতিক সরকারই আসুক না কেন, তারা যদি শেখ হাসিনাকে ফেরত চায়, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরে যদি শেখ হাসিনাকে ফেরত চায়, তাহলে সর্বোচ্চ এর পরবর্তী 2 থেকে মাত্র 3 মাসের ভিতরে শুনবেন ভারতের কোন হসপিটালে শেখ হাসিনার মৃত্যু হয়েছে, স্লো পয়জনিং এর মাধ্যমে তার মৃত্যু দিয়ে দেওয়া হবে। এইভাবে তাকে শেষ করে দিবে। অর্থাৎ সাপও মরবে, লাঠিও ভাঙবে না, এই ব্যবস্থা করবে। কারণ মীর জাফরদেরকে কেউ দীর্ঘদিন লালন পালন করে না। সকল বিশ্ব মিডিয়া এই বিষয়টা নিয়ে লম্বা হেডিং করছে। বাংলাদেশের মিডিয়াগুলো আজকে, পত্রিকাগুলো হেডিং করছে। আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে 19টা পত্রিকা, গুনে গুনে 19টা পত্রিকার হেডিং দেখছি। দুঃখজনক হলো, বাস্তব সত্য, একটা মাত্র পত্রিকা বাদে আর কেউ শেখ হাসিনাকে স্বৈরাচারী বা ফ্যাসিস্ট এই জাতীয় শব্দে হেডিং করে না। একমাত্র যুগান্তর পত্রিকা ফ্যাসিস্ট হেডিং করছে। কেউ কেউ খুনি, কেউ কেউ মানবতা বিরোধী অপরাধী এই জাতীয় হেডিং করছে, কিন্তু ফ্যাসিস্ট বা এরকম স্বৈরাচারী হিসেবে কেউ হেডিং করে নাই। কিন্তু এতদিন তো আপনারা বলছেন, সুশীলগিরি দেখাইছেন যে অপরাধ তো প্রমাণিত না। এখন তো অপরাধ প্রমাণিত। এখন খুনি বলতে, এখন স্বৈরাচারী বলতে, এখন ফ্যাসিস্ট বলতে, এখন গণহত্যাকারী বলতে আপনাদের সমস্যা কোথায়? নাকি যেই পরিমাণে এরকম নুন খেয়েছেন এখনো পেটের থেকে সেটা ফুরায়নি, যার কারণে আজও বলতে পারতেছেন না? আর ভবিষ্যতের শিক্ষা, এটা বলে আজকে আমার কথাটাকে শেষ করবো। শেখ হাসিনার পতনের ইঙ্গিত 1450 বছর আগে কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শুধু শেখ হাসিনা না, যারাই স্বৈর শাসক হবে তাদের প্রত্যেকের পতনের ইঙ্গিত আল্লাহ পাক নিজেই কোরআনে দিয়েছেন। সূরা আনআমের 44 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। যে ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, যখন কাউকে ক্ষমতা দেওয়ার পরে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেটা স্মরণ করাইছিলেন, যে উপদেশ দেওয়া হয়েছিল, এইগুলোকে যখন তারা ভুলে যায়, আল্লাহ পাক বলতেছেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন আমি তাদের জন্য সকল দিকের, সকল প্রকারের, সকল দরজাকে খুলে দিই। এমন একটা অবস্থা হয়ে যায়, তারা ধরাকে সরা জ্ঞান করতে থাকে, মনে করে আমাদেরকে কেউ ছুতে পারবে না। হাত্তা ইযা ফারিহু, এমনকি আল্লাহ পাক বলেন তারা আনন্দিত হয়ে যায়। অর্থাৎ দেখেন, শেখ হাসিনাকে প্রত্যেকটা জায়গায় নিজের লোক বসাই দিয়েছিল। কেউ এই সরকারের পতন করাইতে পারবে না, শেখ হাসিনা পালায় না বলছিল না? খুব আনন্দিত হয়ে গেছে, ক্ষমতা পাকাপোক্ত হয়ে গেছে। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমি যা দিছি এর কারণে সে খুশি হয়ে যায়। এরপরে আখাযনাহুম বাগতা, আল্লাহ পাক বলেন এরপরে হঠাৎ করে আমি তাকে ধরে গেছি। এমন ভাবে ধরি সে কিছুই টের পায় না। এমন পতন হয় যেই পতনটা তার উত্থানের থেকেও অনেক বেশি দ্রুত হয় এবং আকস্মিক ভাবে তার পতনটা হয়। এই জন্য সামনে যারা ক্ষমতায় আসবেন, এখান থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে ধরাকে সরা জ্ঞান করবেন না, জনগণকে নিজেদের গোলাম মনে করবেন না। আমাদের একজন মাত্র আলেম উপদেষ্টা যাকে নিয়ে গর্ব করতে পারতাম, সেও মধুপুরের হযরতকে উদ্দেশ্য করে বলল যে আমি আপনার চাকরি করি না। আরে, সরকারের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী, উপদেষ্টা মহোদয়, ডক্টর ইউনূস সহ সকলে আপনারা একজন মুচির চাকর, একজন মেথরের চাকর, একজন ভিক্ষুকের চাকর। আপনারা প্রজাতন্ত্রের প্রত্যেকটা মানুষের চাকর, আমাদের প্রত্যেকের চাকরি করেন আপনারা। এই মানসিকতাটা, এটাকে ভুলে যান না এবং এই মানসিকতা লালন করে কাজ করেন, এরকম পতন আর কারো হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সহিহ বুঝদান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।